সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আমরা আজকে যে লেকচার নিয়ে হাজির হয়েছি সেটা হলো নবম শ্রেণীর রসায়ন চ্যাপ্টারে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর যে ক্লাস 9-এর যে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার ছিল, আমাদের মোটামুটি প্রাক মূল্যায়ন বা মূল্যায়ন পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষায় 1 থেকে 5 পর্যন্ত আমাদের চ্যাপ্টার থাকার কথা। সেখানে আমরা ক্লাসে 1-2 চ্যাপ্টারগুলো শেষ করেছি। তৃতীয় অধ্যায়ের রাদারফোর্ডের মডেল, বোরের পরমাণু মডেল এগুলো শেষ করেছি। তৃতীয় অধ্যায়ের কিছু অংশ বাকি ছিল। সেই বাকি অংশটা, মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা ছিল তৃতীয় অধ্যায়ের, সেটা হলো আমাদের যে ইলেকট্রন বিন্যাস লিখতে পারার ধারণা। কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখব, বা প্রধান শক্তি স্তরগুলো কী, উপশক্তি স্তরগুলো কী, এগুলো সম্পর্কে ধারণাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। সেই অংশটা আমাদের ক্লাসে এখন পর্যন্ত হয়নি, বা শুরু করেছিলাম, এই টাইপের অংশ ছিল। সেটা থেকেই আমি পুরোপুরি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখেন, তৃতীয় অধ্যায়ে আমাদের চ্যাপ্টারের যে নামটা ছিল সেটা হলো পদার্থের গঠন, তৃতীয় অধ্যায়। এখন পদার্থের গঠনের বিষয়টাতে আমরা আরও চ্যাপ্টারটাতে শুরুর দিকে চ্যাপ্টারগুলোতে 1-2 চ্যাপ্টারগুলোতে দেখেছি যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জিনিসগুলো থাকে। ক্লাস 8-এ আপনারা ইলেকট্রন বিন্যাস করতে শিখেছেন। ক্লাস 8-এ যেভাবে ইলেকট্রন বিন্যাস করতেন আপনারা, সেভাবে হলো যে আপনারা মনে করেন সোডিয়াম ইলেকট্রন বিন্যাস আপনারা লিখতেন 281 এভাবে 11। তো এভাবে লেখার চাইতে আমরা কীভাবে প্রেফার করি বা কীভাবে লিখতে হবে বিষয়টা অরবিটালগুলো সহ, মানে উপশক্তি স্তর সহ 1s 2s 2p 3s 3p এই সিস্টেমে লিখতে হবে। তো আসলে এই 1s 2s 2p 3s 3p এগুলো কীভাবে আসলো, কোত্থেকে আসলো, এগুলোর ইতিহাসটা কী, বা কী সিস্টেমে এদেরকে আমরা লিখতে পারি, এই বিষয়টা সম্পর্কে আজকে আমাদের ধারণা এখানে আমরা দিব। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখেন, আমি পদার্থের গঠন চ্যাপ্টারের নাম লিখলাম প্রথমে প্রধান শক্তি স্তর, এটা একটা অংশ, 2n² সূত্র দিয়ে একটা অংশ লিখলাম, উপশক্তি স্তর দিয়ে একটা অংশ লিখলাম। এরপর উপশক্তি স্তর সবগুলোকে লিখলাম, একটা উদাহরণ দিলাম সোডিয়ামের, আর একটা উদাহরণ দিলাম পটাশিয়ামের। তো সোডিয়াম পটাশিয়াম উদাহরণ দেওয়ার পর আমি এখানে লিখলাম কোন অরবিটালের শক্তি কম, এটা একটা অংশ, আর এই জায়গায় এই অংশটা আসলো অবর্ণিত। মানে পুরো ক্লাসটা কি নিয়ে আমি টপিকগুলো আলাদা আলাদা করে আগে বললাম। এখন আপনি এই চ্যাপ্টারের শুরুতে, পদার্থের গঠন চ্যাপ্টারের শুরুতে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছেন, তার সীমাবদ্ধতা করছেন। বোরের পরমাণু মডেল করছেন, তারও সীমাবদ্ধতা করছেন। বোরের পরমাণু মডেলে কি আপনাদের মনে পড়ে যে আমরা এরকম একটা কথা বলেছিলাম যে ইলেকট্রন সমূহ যেখানে সেখানে ঘূর্ণায়মান না থাকে, একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে, একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান। এই নির্দিষ্ট শক্তি স্তরটাকে বলা হয় প্রধান শক্তি স্তর। এরকম একটা কথা ছিল না? সেই প্রধান শক্তি স্তরটাকে আমরা কি নামে বলতে পারি? অরবিট। প্রধান শক্তি স্তরকে আমরা কি বলতে পারি? অরবিট। ইংলিশে আমরা বলতে পারি অরবিট, অথবা আমরা বলতে পারি প্রধান কক্ষপথ। প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বা অরবিট, এটা ছিল বোর পরমাণু মডেল অনুযায়ী কথা। সেখানে আমরা আরও করেছিলাম যে প্রথম শক্তি স্তরকে কে, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয়টাকে এম, মানে প্রথম শক্তি স্তরকে কে, দ্বিতীয়টাকে এল, তৃতীয়টাকে এম, এন, কে এল এম এন ও এভাবে সিরিয়ালি যাবে। তাহলে প্রথম শক্তি স্তরকে কি নামে প্রকাশ করা হয়, দ্বিতীয় শক্তি স্তর কি নামে, সেগুলো আমরা পড়েছি। প্রথম শক্তি স্তর মানে স্মল এন, প্রথম শক্তি স্তর মানে স্মল এন, এটার স্মল এন এর মান 1। দ্বিতীয় শক্তি স্তর মানে, প্রধান শক্তি স্তর মানে স্মল এন এর মান কত হবে? 2। তার মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এরকম সিরিয়ালি আমরা প্রকাশ করতে পারি কে এল এম এন। এদের মান হলো n সমান 1 হলে কে, স্মল n সমান 2 হলে m, এই যে কে এল এম এন এভাবে সিরিয়ালি যাবে। এগুলো আমরা বোর পরমাণু মডেল থেকে জানি। সেই অংশটা থেকে খেয়াল করেন, প্রধান শক্তি স্তর, প্রথম শক্তি স্তর আমি লিখলাম। 2n² সূত্র সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে ক্লাস 8 থেকে, যে কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখেন 2n² সূত্র দিয়ে আমি লিখলাম প্রথম শক্তি স্তর, এটাকে প্রকাশ করলাম কে দ্বারা, প্রথম শক্তি স্তর কে। 2n² সূত্র মানে এই স্মল n এর মান কত হবে? 1। কেন? কারণ আমার এটা প্রথম শক্তি স্তর, এই স্মল n এর মান হবে 1। স্মল n এর মান যদি 1 বসাই, তাহলে এখানে আমার মানটা কত আসে? 2। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, যেটা আমরা এমনিও 2টা ইলেকট্রন বসাই আর সূত্র আকারে সেটার প্রমাণ দিলাম যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরকে প্রকাশ করি এল দ্বারা, সেখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সূত্র দিয়ে যদি আমি প্রকাশ করি, n এর মান হবে 2, তাই 2 দুগুণা 4, 4 দুগুণা কত? 8। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। এভাবে আপনারা তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন কি করতে পারেন? বসাতে পারেন। তাহলে 2n² সূত্র দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারি কোন অরবিটে, কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যক থাকতে পারে, সেটা আমরা এই জায়গায় কি করতে পারি? প্রমাণ দিতে পারি। তার মানে প্রথম শক্তি স্তর দিলাম, 2n² সূত্র আমি এখানে ইউজ করলাম। এখন আসেন উপশক্তি স্তর। আমরা বললাম কি ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে, এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর। তো নির্দিষ্ট কক্ষপথেরও আবার কিছু কক্ষপথ থাকে, যেমন মনে করেন মেইন রাস্তা থাকে না, মেইন রাস্তার পরে কিছু অলিগলির রাস্তা থাকে না, তো মেইন রাস্তাটাকে আপনি বলবেন প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ, কিন্তু অলিগলির যে রাস্তাগুলো সেগুলোকে বলবেন
বাই রাস্তা, বা আমরা বলি বাই লাইন, বা আমরা বলি গলির রাস্তা। তো ওগুলোকে আমরা প্রকাশ করব কি দ্বারা? উপশক্তি স্তর দ্বারা। তাহলে প্রথম শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর, তারও উপশক্তি স্তর থাকবে, দ্বিতীয় শক্তি স্তর তারও উপশক্তি স্তর থাকবে, তৃতীয় চতুর্থ প্রত্যেকেরই উপশক্তি স্তর থাকবে। তার মানে প্রত্যেকেরই মেইন রাস্তার সাথে সাথে গলির রাস্তাগুলো থাকবে। কথা হলো তার গলির রাস্তা কয়টা থাকবে? খুব সহজভাবে চিন্তা করেন, প্রথম শক্তি স্তর তার উপশক্তি স্তর মানে গলির রাস্তা কয়টা থাকবে? একটা। দ্বিতীয় শক্তি স্তর তারও উপশক্তি স্তর বা গলির রাস্তা থাকবে কয়টা? দুইটা। তৃতীয়র বেলায় উপশক্তি থাকবে তিনটা, চতুর্থের বেলায় উপশক্তি স্তর থাকবে চারটা, পঞ্চম শক্তি স্তর লিখি নাই আমি, পঞ্চম শক্তি স্তর যদি থাকে তারও উপশক্তি থাকবে কয়টা? পাঁচটা। এভাবে সিরিয়ালি যাবে। এখন উপশক্তি স্তর দেখেন আমাদের কিন্তু পাঁচটা নাই, এই উপশক্তি স্তরগুলো নির্দিষ্ট। কিরকম নির্দিষ্ট? উপশক্তি স্তরগুলো হবে এস পি ডি এফ, এই চারটা। এগুলোর নাম কেন আসছে সেগুলো আবার অন্য ইতিহাস এগুলো আছে। উপশক্তি স্তর হলো টোটাল চারটা, আমরা চারটা উপশক্তি স্তর প্রকাশ করব। এস পি ডি এফ, আমরা প্রথম শক্তি স্তরকে কে এল এম এন এভাবে প্রকাশ করি না? ঠিক একই নিয়মে উপশক্তি স্তরকে প্রকাশ করব আমরা এস পি ডি এফ এই নিয়মে। তাহলে এস পি ডি এফ এগুলো দ্বারা প্রকাশ করি আমরা উপশক্তি স্তরগুলোকে। তাহলে আমি যদি বলি প্রথম শক্তি স্তর হলো কে, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে? একটা। তাহলে আমি কিভাবে প্রকাশ করব একটা শক্তি স্তরকে? প্রথম শক্তি স্তরকে সেখানে যদি একটা উপশক্তি স্তর থাকে, আমি উপশক্তি স্তর জানি কয়টা? চারটা। কি কি জানি? এস পি ডি এফ। কাকে নিব? এফ কে, ডি কে, পি কে না এস কে? প্রথম সিরিয়ালে নিব। তাহলে প্রথম শক্তি স্তর যেটা এস তাকে আমি নিলাম, আমি তাকে নিলাম এস। তার আগে একটা ওয়ান আছে, কেন ওয়ান আছে বলেন তো? যেহেতু প্রথম শক্তি স্তর, এটা চেনার জন্য তার আগে আমি ওয়ান বসিয়ে দিলাম। তাহলে আমি একসাথে কি বলতে পারি? ওয়ান এস। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে কয়টা? একটা। একই নিয়মে চিন্তা করে দেখেন তো দ্বিতীয়টার বেলায় কি হবে? হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরের বেলায় এল দ্বারা প্রকাশ করলাম, সেখানে উপশক্তি হবে কয়টা? দুইটা। তো সেখানে যদি দুইটা উপশক্তি স্তর থাকে, কাদেরকে আমি নিব? এস পি ডি এফ থেকে সিরিয়ালি এস নিব, পি নিব, দুইটা। তাহলে একটা এস নিলাম, একটা কি নিলাম? পি। এবং এইটা যে দ্বিতীয় শক্তি স্তর, আমি বুঝবো কি হবে? এদের আগে টু বসিয়ে দিলাম, তাহলে টু এস টু পি। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি এবং প্রকাশ করব টু এস টু পি। তাহলে এবার আপনারা চিন্তা করেন তৃতীয় শক্তি স্তর কিরকম হবে? হ্যাঁ, আপনারা ইজিলি সেটা পারবেন এখন, কারণ তৃতীয় শক্তি স্তর মানে উপশক্তি থাকবে কয়টা? তিনটা। তিনটা যদি উপশক্তি স্তর থাকে দেখেন এস পি ডি, তো এস পি ডি যদি তিনটা হয় তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য একটা হবে 3 3 3, তার মানে 3s 3p 3d। তার মানে এরা যে তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর সেটা প্রকাশ করার জন্য আমরা এসপিডি এর আগে 3 বসালাম, 3s 3p 3d। এবার আসেন চতুর্থ শক্তি স্তর। তাহলে চতুর্থ শক্তি স্তরের জন্য আমি উপশক্তি স্তর কয়টা পাবো? চারটা। এসপিডিএফ, এসপিডিএফ। তাহলে এসপিডিএফ যদি হয় তাহলে সেখানে চতুর্থ শক্তি স্তরে আমি কি বসাবো? 4 বসাবো। তাহলে 4s 4p 4d 4f। তাহলে দেখেন প্রধান শক্তি স্তর 2n স্কয়ারে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা, এবং উপশক্তি স্তরগুলো কিভাবে লিখতে পারলাম সেটা আমরা সাজিয়ে লিখলাম। এখন এই বিষয়গুলোকে যদি আমি সিরিয়ালি লিখি, খেয়াল করেন 1s আগে লিখলাম, এই যে 1s, তারপর হলো 2s 2p, তাহলে লিখলাম 2s 2p, তারপর 3s 3p 3d, তারপরে 3s 3p 3d, তারপর হলো 4s 4p 4d 4f, 4s 4p 4d 4f। তারপরে দেখেন এতটুকু অংশ হলো প্রথম শক্তি স্তর, এই 2s 2p অংশটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এই 3s 3p 3d অংশটা হলো তৃতীয় শক্তি স্তর, 4s 4p 4d 4f অংশটা হলো চতুর্থ শক্তি স্তর। তার মানে চারটা শক্তি স্তর লিখলাম, 5 দিয়েও লেখা যাবে এভাবে। এভাবে সাজিয়ে লেখার পরে আমরা যখন ইলেকট্রন বিন্যাস ক্লাস এটা যেটা শিখছি আমরা নরমালি, যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে বললে আপনারা বলতেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সেখানে প্রোটন সংখ্যা 11টা, ইলেকট্রন সংখ্যা 11টা। তো আপনারা করতেন কি? ইলেকট্রন বিন্যাস বসাতেন প্রথম শক্তি স্তরে 2টা, তারপর 8টা, আর বাকি থাকে একটা 1, তাহলে কি লিখতেন? 281। কিন্তু এই নিয়মে আমাদের এখন ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। সেটা কিভাবে শিখবো দেখেন। তাহলে প্রথম শক্তি স্তরে আমি 1s লিখলাম, আমি ইলেকট্রনগুলো মুছে দিই আগে একটু আপনাদের বোঝার জন্য। তাহলে প্রথম শক্তি স্তরে আমি 1s লিখলাম, এটা হলো প্রথম শক্তি স্তর। তারপর আমি লিখলাম 2s 2p, তারপর লিখলাম কি 3s। এটা কোথায় লিখলাম? এই যে সিরিয়ালটা 1s 2s 2p 3s এতটুকুর মধ্যে নিলাম, এর মধ্যে ইলেকট্রন হয়ে যাবে, নাহলে আমি বাকিগুলোও নিতাম। সোডিয়াম ইলেকট্রন কয়টা? 11টা। তাহলে আমি 11টা যখন সোডিয়াম ইলেকট্রন বিন্যাস, আমি ইলেকট্রন বসাবো না। এবার একটা জিনিস খেয়াল করেন, উপশক্তি স্তরে আমি কি লিখলাম? এসপিডিএফ। কিন্তু কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটাও কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। যেমন এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এস এর উপর আমি কত লিখব? 2, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পি তে থাকতে পারে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, ডি তে থাকতে পারে সর্বোচ্চ 10টা ইলেকট্রন, এফ এ থাকতে পারে সর্বোচ্চ 14টা ইলেকট্রন। তাহলে কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু নির্দিষ্ট মান আছে। তাহলে নির্দিষ্ট মানগুলো আমি লিখলাম। এবার আমি যখন সোডিয়াম ইলেকট্রন বসাবো, সোডিয়াম ইলেকট্রন কয়টা লাগবে বলেন তো? 11টা। আমি কি 11টাই এস এর উপর বসিয়ে দিব? না, কারণ এস এ থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। তাহলে আমি 2টা এখানে বসালাম। তাহলে আরো ইলেকট্রন লাগবে না সোডিয়ামে?
আরো এরপর আছে কি 2s, 2s এ কয়টা দিব, তাও দিব দুইটা, কারণ s থাকতে পারে সর্বোচ্চ দুইটা। p আছে, p তে থাকতে পারে সর্বোচ্চ কয়টা, 6টা, তাহলে আমি দিব 6। এরপর দেখব সোডিয়াম ইলেকট্রন লাগবে কয়টা বলেন তো, 11টা। এখন হলো কয়টা, 6 7 8 9 10, 10টা, আরো একটা লাগবে না, তাহলে 3s এ আমি কয়টা দিব, একটা। নাকি 3s এ s এ দুইটা থাকতে পারে সর্বোচ্চ দুইটা দিয়ে দিব, দুইটা দিয়ে দিলে তো কিন্তু আমার সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 11, কিন্তু হয়ে যাবে তখন কত, 12, সেটা ম্যাগনেসিয়ামের হবে। তাহলে এভাবে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস কয়টা থাকতে পারে সেটা হিসাব করে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করব। তা আশা করি এই নিয়মে আপনারা অন্য ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলতে পারবেন। আপনাদের আমি বলেছিলাম যে ক্লাসে যে আপনাদের অন্তত ক্লাস 9 10 এ 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মৌলর সিরিয়ালি নামগুলো মুখস্থ রাখা উচিত এবং পারমাণবিক সংখ্যা সহ চেষ্টা করবেন পারমাণবিক ভরটাও যাতে আপনাদের মনে থাকে। তো সেই সিরিয়ালি আপনি এই ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারেন। 1 থেকে 30 পর্যন্ত করে রাখবেন। আমি ক্লাসে হয়তো হোমওয়ার্ক দেখেছিলাম, আমি এটা হোমওয়ার্ক দেবো, 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো করে রাখবেন। আচ্ছা, এবার আসেন আমি যদি একই নিয়মে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আপনাদের জন্য করি। দেখেন পটাশিয়াম হলো কত, 19। তো পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আমি সিরিয়াল আগে লিখবো 1s 2s 2p 3s 3p 3d 4s। তার মানে দেখেন 1s 2s 2p 3s 3p 3d 4, মানে সিরিয়ালে আমি কিন্তু লিখলাম। এবার আমি ইলেকট্রন বসাবো, পটাশিয়াম ইলেকট্রন কয়টা বলেন তো, 19টা। তো 19টা যদি আমার ইলেকট্রন বসাতে হয় তাহলে এসে বসাবো কয়টা, 2টা। তারপর এই আমি সিরিয়ালি বসে আপনাদের জন্য মুছে দেই আগে। আচ্ছা, তাহলে আমি ইলেকট্রন যদি বসাই তাহলে এস এ দিব কয়টা, 2টা, এস এ দিব 2টা, পি তে দিব 6টা, তাহলে 6 7 8 9 10, আরো লাগবে কয়টা ইলেকট্রন, 9টা। তাহলে এই 3s ও দিব 2টা, এই পি তে দিব 6টা, তাহলে কয়টা হলো দেখেন তো, 2 2 4 6 10, 10 এর 2 এ কত, 12, 12 6 18, আর লাগবে কয়টা ইলেকট্রন, একটা। কারণ পটাশিয়ামে ইলেকট্রন হলো কয়টা, 19টা, আমি বসালাম কয়টা, 18টা, আর একটা লাগবে না, একটা কোথায় দিব, 3d তে না, না 3d তে একটা ইলেকট্রন আমি দেব না। কেন দেব না 3d তে, 3d তে এই একটা ইলেকট্রন না গিয়ে 4s ইলেকট্রনটা যাবে, 3d তে হবে 0, মানে 3d না লিখলেও এখানে চলবে। তাহলে সিরিয়াল অনুযায়ী তো 3d তে ইলেকট্রন আসার কথা, কিন্তু ইলেকট্রন 3d তে না এসে 4s এ আসলো, 3d তে আসলো না কেন, এটার যদি আপনি ব্যাখ্যা দিতে যান সেটার জন্য আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো কোন অরবিটালের শক্তি কম। একটা ইলেকট্রন যখন একটা অরবিটালে বসবে সে চিন্তা করবে যে আমি যে 3d তে বসবো, 4s এ বসবো নাকি 3d তে, সিরিয়াল অনুযায়ী 3d তে বসার কথা, কিন্তু সে আগে খেয়াল করে কি জানেন, চিন্তা করে কোন অরবিটালের শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে গিয়ে ইলেকট্রনটা বসে। এই 3d এবং 4s অরবিটালের মধ্যে কার শক্তি কম, ইলেকট্রন চিন্তা করলো বা ও বুঝলো যে 4s এর শক্তি কম, তাহলে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, মানে যার খিদা বেশি লাগছে তাকে আগে খেতে দিবে না, তো যার ইলেকট্রনের যার অরবিটালের শক্তি কম সেখানে আগে ইলেকট্রনটা যাবে। 4s এর শক্তি কম তাই ইলেকট্রনটা আগে 4s এ গেল, 3d তে গেল না। এখন আমি কিভাবে বুঝবো যে 4s এর শক্তি কম, বা ইলেকট্রন কিভাবে বুঝলো, যেই নিয়মের সাহায্যে বা যেই সূত্রের সাহায্যে এটা বোঝা যায় যে কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি, সেই সূত্রটাকে বলা হয় আউফবাউ নীতি। আউফবাউ এটা জার্মান ওয়ার্ড, এটাকে আউফবাউ জার্মান ওয়ার্ড, এটার নাম হলো বিল্ডিং আপ, মানে এটার অর্থ হলো, মিনিংটা হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ বলতে বিল্ডিং দেখেন না আপনারা, যে আগে ফাউন্ডেশন দেয় তারপর উপরের দিকে যাচ্ছে, নাকি কখনো দেখছেন যে 2 3 তলা 5 তলা করে ফেলছে কিন্তু নিচতলা এখনো হয় নাই, মানে আপনার ওই ফাউন্ডেশন দেয় নাই, এরকম শূন্যের উপর তার বিল্ডিং থাকে না, তাই না? তো বিল্ডিং আপ মানে হলো আগে ফাউন্ডেশন দিবে তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। তার মানে এই বিল্ডিং আপ বা আউফবাউ নীতির প্রিন্সিপালের মানে হলো যেই ইলেকট্রনটা সেখানেই আগে যাবে যার শক্তি কম, তাহলে যার শক্তি কম ওই কম থেকে শুরু করে বেশির দিকে যাবে, এটাকে বলে বিল্ডিং আপ। আউফবাউ প্রিন্সিপাল আমাদেরকে বলে যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন আগে সে অরবিটালে প্রবেশ করবে, তাহলে যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন আগে সে অরবিটালে প্রবেশ করে, এই নীতিটাকেই বলা হয় আপনার আউফবাউ নীতি বা আউফবাউ প্রিন্সিপাল বা জার্মান ওয়ার্ড, এটার নাম হলো বিল্ডিং আপ। ক্লিয়ার বিষয়টা? তাহলে কিভাবে কোন সূত্রের সাহায্যে বুঝবো, দেখেন n+l এরকম একটা সূত্র আছে, n+l সূত্রের সাহায্যে এটা প্রমাণ করা যায় কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি। খেয়াল করেন n মানে হলো আমাদের, যে n হলো আমাদের কোন শক্তি স্তর বলেন তো, এই nটা মানে প্রধান শক্তি স্তরকে আমরা স্মল n দ্বারা প্রকাশ করি। তাহলে স্মল n দ্বারা যদি প্রকাশ করি, স্মল n 3d এবং 4s, কোথায় 4s আগে গেল না, তাহলে 3d এর মান যদি বের করি n এর মান হলো 3, আর এই l মানে হলো আমি যে d আছে d এর মানটা লিখবো, তাহলে d এর মানটা আমি কি লিখবো, d এর মানটা এটাই লিখবো, দেখেন spdf, d এর মানটা এখানে আমি কত লিখছি 2, এটা সিরিয়াল একটা মান আছে spdf, প্রত্যেকের মান হলো 0 1 2 3, এই মান বসাবো, এই অংশটা কিসের জন্য, সূত্রে যখন আমি মান বসাবো এখান থেকে মানটা নিব, এটা কিন্তু ইলেকট্রন না, এটা মান। তাহলে এই d এর মানটা কত আছে 2, তাহলে 2 যদি বসাই 3 এ 2 এ যোগ করলে কত হবে 5, তাহলে 3d এর মান কত আসতেছে 5, তাহলে 4s এর মানটা বের করে দেখি, n এর মান হলো 4 আর s এর মান দেখেন কত আছে 0, তাহলে 0 বসাই তাহলে কত আসলো 4, তাহলে 3d এর মান আসলো আমার 5 আর 4s এর মান আসলো কত 4, তাহলে কার শক্তি বেশি, 3d এর শক্তি বেশি, কিন্তু যে এখানে শক্তি কম, কার কম, এই 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করলো।
তাহলে যার শক্তি কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, এই সূত্রের সাহায্যে সেটা প্রমাণ দেওয়া যায়। তাহলে পুরো বিষয়টাকে আমাদের ক্লিয়ার হলো। এই নিয়মে আপনি মোটামুটি পুরোটা ভালো করে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। পটাশিয়ামের করে দেখালে আপনি পটাশিয়াম, ক্যালসিয়াম এভাবে সিরিয়ালি সবার ইলেকট্রন বিন্যাসগুলো করবেন। তাহলে আমাদের আজকের যে অংশটা ছিল পদার্থের গঠন এই টপিকটাতে, তৃতীয় অধ্যায়ে প্রধান শক্তি স্তর, সেটার উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া, উপশক্তি স্তরগুলো কীভাবে লেখা হয়, এটাকে যে অরবিটাল বলে সেটার ধারণা দেওয়া, এবং এই পুরো অংশটা যে কীভাবে লিখতে হয়, ইলেকট্রন বিন্যাস করতে হয়, আউটবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো বসাতে হয় সেটা। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এসপিডিএফ তিনটা যে অরবিটাল বা উপশক্তি স্তর, পি অরবিটালকে আবার 3 ভাগে ভাগ করা যায়, মানে 3টা পাওয়া যায়, একটা হলো পি এক্স, একটা হলো পি ওয়াই, আর একটা হলো পি জেড। আর ডি অরবিটালকেও আপনার কয়টা পাওয়া যায়? 5টা। আমি 5টার নাম লিখলাম না, পরবর্তী ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করবো। ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, মানে ডি অরবিটালও টোটাল কয়টা? 5টা। ডি অরবিটাল টোটাল 5টা, পি অরবিটাল হলো 3টা। এটা একটু বলে রাখলাম আপনাদেরকে। তো পুরো বিষয়টা ছিল ইলেকট্রন বিন্যাস নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই পুরো বিষয়টা যদি ভালো করে বুঝতে পারেন তখন ইলেকট্রন বিন্যাসগুলো আপনার জন্য অনেক বেশি সোজা হবে এবং যোজনী বুঝতেও সুবিধা হবে, কারণ এখানে অরবিটালের বিষয়গুলো আছে। তো আশা করি বাসায় এই অংশটা আগে খাতা সুন্দর করে লিখে নেবেন, তারপর বই থেকে টপিকগুলো পড়বেন, যে বইয়ে যে অরবিটালে কোন অরবিটালে কয়টা কেন থাকতে পারে, উপশক্তি স্তরের ধারণা, এই বিষয়গুলো বই থেকে ভালো করে পড়ে নেবেন। এই অংশটা তো আছে আপনাদের জন্য। তারপর নেক্সট ভিডিওগুলোতে, নেক্সট ক্লাসগুলোতে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।